আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসের বিষয় হচ্ছে অক্সি টেট্রা সাইক্লিন। আমরা আজকে অক্সি টেট্রা সাইক্লিন নিয়ে আলোচনা করব। অক্সি টেট্রা সাইক্লিন হচ্ছে একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। ব্যাকটেরিওস্ট্যাটিক। তাহলে আমরা বলতেছি অক্সি টেট্রাসাইক্লিন এটা একটা ব্রড স্পেকট্রাম ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক। অর্থাৎ অক্সি টেট্রাসাইক্লিন অর্গানিজমের পরিবেশ নষ্ট করার মাধ্যমে অর্গানিজমকে কিল করে। এটা তো মোটা বেসিক কথা যে অ্যান্টিবায়োটিকগুলো দুই শ্রেণীতে ভাগ করা হয়। একটা হচ্ছে যে ব্যাকটেরিওস্ট্যাটিক, একটা সাইডাল। সহজ কথায় হচ্ছে যেসব অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিওস্ট্যাটিক তারা ব্যাকটেরিয়ার পরিবেশ নষ্ট করে দেয়। পরিবেশ নষ্ট করার মাধ্যমে, অর্থাৎ ওই ব্যাকটেরিয়াটা যে পরিবেশে বাঁচতে পারে তার বিপরীতমুখী পরিবেশ তৈরি করে। আর ব্যাকটেরিওসাইডাল যেটা, এটা সরাসরি ব্যাকটেরিয়াকে কিল করে। আচ্ছা, তাহলে অক্সি টেট্রাসাইক্লিন এটা একটা ব্রড স্পেকট্রাম অ্যান্টিবায়োটিক। এটার কার্য পদ্ধতি হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করেন। কমেন্ট না করলে আমার এখান থেকে বুঝতে সমস্যা হয়। আচ্ছা, আচ্ছা, তাহলে আমরা বলতেছি যে অক্সি টেট্রাসাইক্লিন এটা ব্যাকটেরিওস্ট্যাটিক ব্রড স্পেকট্রাম। এই এতটুকু মনে রাখলে হবে। আচ্ছা, এখন মাঠে বা ফিল্ড পর্যায়ে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এই অ্যান্টিবায়োটিকটা, ওয়াইডলি ইউজড। এই অ্যান্টিবায়োটিকটা সবচেয়ে বেশি ব্যবহার করা হয় এবং হাইলি এফেক্টিভ। এই অ্যান্টিবায়োটিকটা কখনোই আপনাকে নিরাশ করবে না যদি আপনি ডায়াগনোসিস সঠিক করতে পারেন। এই অ্যান্টিবায়োটিকটা আপনাকে কখনোই নিরাশ করবে না। অর্থাৎ এই অ্যান্টিবায়োটিকটা সম্পর্কে এখন পর্যন্ত রেজিস্ট্যান্স যে বিষয়টা, যে অ্যান্টিবায়োটিক কাজ করতেছে না, মানে রেজিস্ট্যান্সের যে বিষয়টা, এটা এখন পর্যন্ত এই ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি। অর্থাৎ হাইলি এফেক্টিভ।
যেহেতু অক্সিডেট্রাসাইক্লিন ব্যাকটেরিওস্ট্যাটিক, যত ধরনের ব্যাকটেরিওস্ট্যাটিক অ্যান্টিবায়োটিক আছে তার সাথে এটা সিনার্জিস্টিক অ্যাকশন শো করে। অক্সিটেট্রাসাইক্লিন টাইলোসিন সালফা, যত ধরনের সালফা আছে, সালফা ডিমিডিন, সালফা ডায়াজিন, সালফা পাইরিডিন, এই সব অ্যান্টিবায়োটিক গুলা ব্যাকটেরিওস্ট্যাটিক। এখন আপনি সিনার্জিস্টিক অ্যাকশন করতে পারেন, আপনি অক্সিটেট্রাসাইক্লিনের সঙ্গে টাইলোসিন দিতে পারেন, তখন কাজ আরো দ্রুত হবে। অথবা টাইলোসিনের সাথে আপনি সালফা দিতে পারেন, অক্সির সাথে সালফা দিতে পারেন, যে কোনো দুইটা আপনি একসঙ্গে নিতে পারবেন, তাহলে আপনার মানে কাজ ভালো হবে। এটাকে বলে সিনার্জিস্টিক অ্যাকশন। সিনার্জিস্টিক অ্যাকশনের ক্ষেত্রে মনে রাখতে হবে সবগুলাই যেন একই ক্যাটাগরি হয়। কেন? ব্যাকটেরিওস্ট্যাটিক। আমি এখানে যে কয়েকটা অ্যান্টিবায়োটিকের নাম লিখছি এগুলা সব ব্যাকটেরিওস্ট্যাটিক। এই ব্যাকটেরিওস্ট্যাটিকের মধ্যে এখন আপনাকে বেছে নিতে হবে। অক্সিডেটটার সঙ্গে আপনি সালফা দিলেও সিনার্জিস্টিক, অক্সিডেটটার সঙ্গে টাইলোসিন দিলেও সিনার্জিস্টিক, টাইলোসিনের সঙ্গে সালফা দিলেও সিনার্জিস্টিক। আপনি যদি তিনটা একসঙ্গে দেন তবুও সিনার্জিস্টিক। কিন্তু যদি ব্যাকটেরিওসাইডাল দেন তখন হয়ে যাবে অ্যান্টাগনিস্টিক। এই এতটুকু মনে রাখলে হবে। মাঠ পর্যায়ে কাজ করতে গিয়ে অনেক সময় একসঙ্গে একাধিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের অপশন আসে, তখন এটা মাথায় রাখতে হবে যে আমি অক্সিডেটটার সঙ্গে কোনটা কোনটা দিতে পারবো। ভবিষ্যতে যদি এরকম কোনো অ্যান্টিবায়োটিক আসে যেটা ব্যাকটেরিওস্ট্যাটিক, আপনি তার সঙ্গে যুক্ত করতে পারবেন। শুধু যে এগুলাই তা না, মানে মোট কথা যদি ব্যাকটেরিওস্ট্যাটিক হয় আপনি দিতে পারবেন, ব্যাকটেরিওসাইডাল হলে দিতে পারবেন না। অক্সিটেট্রাসাইক্লিন always pregnancy safe in cattle। আপনি ক্যাটেলে প্রেগনেন্সির যে কোনো স্টেজে আপনি দিতে পারবেন। অক্সিটেট্রাসাইক্লিন প্রেগনেন্সির যে কোনো স্টেজে আপনি দিতে পারবেন ক্যাটেলে, অ্যাবর্শন হবে না। সেফ বলতে এখানে আমি অ্যাবর্শনকে মিন করতেছি, অর্থাৎ অ্যাবর্শন হবে না। যদি শুধুমাত্র অ্যাবর্শন কেন্দ্রিক চিন্তা ভাবনা করি তাহলে অ্যাবর্শন হবে না। বাট কজ অ্যাবর্শন ইন গোট শিপ। তাহলে একই জিনিস আমরা ভিন্ন দুইটা কথা দেখলাম। একই ওষুধ ক্যাটেলে অ্যাবর্শন করবেন, এখানে কিন্তু আমি বারবার অ্যাবর্শন কথাটা বলতেছি। অ্যাবর্শন আমরা মূলত যখন প্রেগনেন্সিতে ইউজ করি অ্যান্টিবায়োটিক, ফিল্ড পর্যায়ে এই জিনিসটাই দেখা হয় এখন পর্যন্ত যে অ্যাবর্শন করবে কিনা। আদার্স টেরাটোজেনিক যে এফেক্ট এগুলা নিয়ে আমরা অত মানে ক্যালকুলেশন করি না। অক্সিটেট্রাসাইক্লিন অ্যাবর্শন করবে না, কিন্তু গোট শিপে করবে।
এখন অক্সিটেট্রাসাইক্লিনের টেরাটোজেনিক এফেক্ট কিছু আছে, যেমন মানে জন্মগত কিছু ত্রুটি করতে পারে যদি আপনি ব্যবহার করেন। কি? ওটাইটিস মিডিয়া। ওটাইটিস মিডিয়া অর্থাৎ আমি যদি কোনো গরুতে অক্সিটেট্রাসাইক্লিন ব্যবহার করি, যে বাছুরটা জন্ম হবে ওই বাছুরটা কানে কম শুনতে পারে বা কানের ভিতরে একটা স্ট্রাকচারে প্রবলেম হইতে পারে। এটা তো আমরা বাইরে থেকে অবজার্ভ করতে পারি না। আমি বোঝাতে যাচ্ছি তার টেরাটোজেনিক যে এফেক্টগুলো আছে এগুলো বাইরে থেকে বোঝা যায় না, এই জন্য এটা আমরা ক্যালকুলেশন করি না। এটা উন্নত বিশ্বে করতে পারে, আমাদের দেশের প্রেক্ষাপটে না। আমাদের দেশে অ্যাবর্শন হবে কিনা এটা হলো মুখ্য বিষয়। এখন লাস্ট অনেকগুলা গরুতে অক্সিটেট্রাসাইক্লিন দেওয়ার পরে অ্যাবর্শন হয়েছে, অনেকগুলা গরুতে। ধরেন 5টা গরুতে আমরা দিছি অ্যাবর্শন হয়েছে। এখন কেন অ্যাবর্শন হইল? তাহলে এইটা মোটামুটি কনফার্ম যেটা অক্সিটেট্রাসাইক্লিনের কারণে অ্যাবর্শন হয়নি, এটা মোটামুটি কনফার্ম। এখন অ্যাবর্শন যে হইল এটার অন্য কারণ আছে, এটা ফাইন্ড আউট করতে হবে। সেটা ফাইন্ড আউট কি? যে 5টা গরুতে দেওয়া হয়েছে 5টা গরুতে শ্বাসকষ্ট ছিল প্রচুর, কাশি ছিল দীর্ঘমেয়াদী। অর্থাৎ একটা প্রেগনেন্ট গরু যখন কাশি দেয় এবং শ্বাসকষ্ট হয়, তার পেটে প্রচুর চাপ পড়ে, এই চাপের কারণে মারা যাইতে পারে। এখানে আমি জাস্ট বোঝাচ্ছি যে অক্সিটেট্রাসাইক্লিন দেওয়ার আগে আমার প্রি কন্ডিশনগুলো দেখতে হবে, কোন স্টেজে আমি দিচ্ছি। একটা গরুতে অধিক জ্বর ছিল, 5 দিন ধরে জ্বর 106 ডিগ্রি, ওই গরুতে আপনি যে ওষুধে দেন বা ওষুধ যদি আপনি নাও দেন অ্যাবর্শন হওয়ার সম্ভাবনা আছে। যে গরু দীর্ঘমেয়াদী কাশি দেয় কোনো ওষুধ না দিলেও অ্যাবর্শন হইতে পারে। আমি বোঝাতে চাচ্ছি যে অক্সিটেট্রাসাইক্লিন এখানে অ্যাবর্শনটা হচ্ছে না। আপনি যদি অ্যাবর্শন হয় অন্য কোনো কজ আছে কিনা দেখতে হবে। অক্সিটেট্রাসাইক্লিন একই সাথে বিভিন্ন জীবাণুর বিরুদ্ধে কাজ করে একই সাথে, যেমন ব্যাকটেরিয়া, তারপরে প্রোটোজোয়া, মাইকোপ্লাজমা, তারপরে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল বা ভাইরাল মানে সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন যেটা হয় ভাইরাল ডিজিজে। অর্থাৎ একটা অক্সিটেট্রাসাইক্লিন একই সাথে ব্যাকটেরিয়ার বিরুদ্ধে কাজ করতে পারে, প্রোটোজোয়ার বিরুদ্ধেও কাজ করতে পারে, মাইকোপ্লাজমার বিরুদ্ধেও কাজ করতে পারে। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন, ভাইরাল ডিজিজ যখন সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন হয় সেক্ষেত্রেও কাজ করতে পারে। তাহলে এই একটা অক্সিটেট্রাসাইক্লিন এবং শুধু কাজ করতে পারে না, এগুলাতে হাইলি রিকমেন্ডেড। প্রোটোজোয়াতে কোনো অ্যান্টিবায়োটিক আপনার কাজ করবে না অক্সিটেট্রাসাইক্লিন ছাড়া, আপনাকে দিতেই হবে। মাইকোপ্লাজমাতে, যেটা আমরা বোভাইন মাইকোপ্লাজমা বলি, এখানে কোনো ওষুধ কাজ করবে না অক্সিটেট্রা ছাড়া, হাইলি রিকমেন্ডেড। তার মানে কি দাঁড়াচ্ছে যে অক্সিটেট্রাসাইক্লিন আমার, এটাকে বলা হয় যে কি, যে একটার মাঝে সম্পূর্ণ প্যাকেজ। কিছু কিছু গরুতে এরকম পাবেন যে
ক্রনিক ডায়রিয়া, এরকম কিছু গরু পাওয়া যায়। এরকম কিছু গরু পাবেন, খামারি বলবে যে তার গরু যে পায়খানা করে ওই পায়খানাটা উনি তুলতে পারে না, অর্থাৎ মানে পায়খানাটা না শক্ত না নরম, এরকম মাঝামাঝি। আপনি ওই গরুতে অক্সিটেট্রাসাইক্লিন পাউডার দিয়ে দেখেন, অক্সিটেট্রাসাইক্লিন পাউডার অর্থাৎ রেনামাইসিন পাউডার পাওয়া যায়। পাউডার রেনামাইসিন 5 গ্রাম পার 100 কেজি ডেইলি 5 ডেজ। আশা রাখেন ওই গরুটার পায়খানা নরম হবে না। অর্থাৎ অক্সিটেট্রাসাইক্লিন এমনই একটা অ্যান্টিবায়োটিক যে আপনি যখন এই যে দীর্ঘমেয়াদী একটা প্রবলেম, এখন এটা ডায়াগনোসিস কি সেটা হলো আলাদা বিষয়। যেহেতু আমার অক্সিটেট্রা দ্বারা এটা কন্ট্রোল হচ্ছে, এটা আমি এই ডায়রিয়াটা প্রোটোজোয়ার কারণে হইতে পারে। এরকম অধিক গরু পাবেন যেসব গরু এরকম পায়খানা করে, না শক্ত না নরম, সেমি সলিড। 5 গ্রাম 100 কেজির জন্য দিতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার গরুটার এখন অবস্থা কি। আচ্ছা, এখন ইন্ডিকেশন দেখি। ব্যাকটেরিয়াল ডিজিজ, এই ব্যাকটেরিয়াল ডিজিজের মধ্যে আমাদের যেসব কমন ডিজিজ পাওয়া যায়, যেগুলাতে আমরা অবশ্যই রাখবো অক্সিটেট্রাসাইক্লিন, যেমন ডার্মাটোফিলোসিস। ডার্মাটোফিলোসিসে আমরা অবশ্যই অক্সিটেট্রাসাইক্লিন রাখার চেষ্টা করব, মানে একবারে ম্যাজিকের মতো কাজ করবে। তারপরে নিউমোনিয়া, নিউমোনিয়া নিউমোনিয়াতে আমরা রাখবো, ডার্মাটোফিলোসিসে রাখবো, নিউমোনিয়াতে রাখবো। এখন এই নিউমোনিয়াটা কিন্তু ইয়া হইতো, যেমন বোভাইন এপিমেরাল ফিভার, বোভাইন এপিমেরাল ফিভার, অর্থাৎ বোভাইন এপিমেরাল ফিভারে যদি আমি অ্যান্টিবায়োটিক চুজ করি তাহলে আমি অক্সিডেটটা করব। আমাকে যদি কেউ ডার্মাটোফিলোসিসের কেজে অ্যান্টিবায়োটিক দিতে বলে, আমি অক্সিডেটটা দেবো, কারণ এটা ম্যাজিকের মতো কাজ করবে। আমার ফিল্ডে কাজ দরকার, খামারি চায় কার দ্বারা আমার গরু ভালো হবে। নিউমোনিয়াতে আমি যদি নিউমোনিয়ার কেন কেস পাই, আমি অক্সিডেটটা চুজ করবো আগে। কেন আগে করবো? আগে করার কারণ হচ্ছে আমার রেজাল্ট আছে, আমি এটা সেভারেল টাইমস আমি দিছি, বা অন্য অ্যান্টিবায়োটিকও দিছি, অক্সিডেটটা দিছি। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস করে দেখা গেছে যে যেটাতে অক্সিডেটটা দেওয়া হয় সেটাই ভালো হয় বেশি। সুতরাং আমার রেজাল্ট দরকার, আমার এক্সপেরিমেন্ট আর দরকার নাই যে ওই সেফটি একজন দিয়ে দেখি। যেমন লাস্ট একটা উদাহরণ দেই, এটা আমি 3 দিন আগে একটা কেস হ্যান্ডেল করছি। কেসটা ছিল এরকম, একটা বাছুর 4 মাস বয়স, সমস্যা ছিল শ্বাসকষ্ট।
বাছুরটার হঠাৎ করে শ্বাসকষ্ট শুরু হয়েছে। এইটা হলো তার কেস হিস্ট্রি। 4 মাস বয়সের একটা বাছুর, তার শ্বাসকষ্ট হচ্ছিল। এখন ওই মালিক ওখানকার কোয়াককে ডাকে। কোয়াক একটা অ্যান্টিবায়োটিক দেয়, ভালো একটা অ্যান্টিবায়োটিক চুজ করে, সেটা হলো টাইফুড। কোয়াক এইটা দিয়ে ট্রিটমেন্ট করে, অ্যান্টিহিস্টা। এইভাবে 2 দিন চিকিৎসা দেওয়ার পর কোনো উন্নতি হয়নি। আচ্ছা, এবার 3য় দিনে ওই মালিক উনি নিকটস্থ ভেটেরিনারি হসপিটালে নিয়ে যায়। ওখানকার ভিএস যেটা দেখে, ওই ভিএস উনি ওনার ট্রিটমেন্টটা হচ্ছিল 1 নম্বরে সেফট্রিয়াক্সন, 2 নম্বরে স্টেরয়েড। ওনার ট্রিটমেন্ট ছিল এইটা। 1 নম্বরে সেফট্রিয়াক্সন দিছে, 2 নম্বরে স্টেরয়েড দিছে। এই ট্রিটমেন্ট 3 দিন চলার পরেও ভালো হয়নি। তাহলে এখন কেন ভালো হচ্ছে না? তাহলে এর প্রশ্ন, উনি কিন্তু এই যে 2 নম্বর স্টেরয়েড দিছে, এইটা উনি ঠিক দিছে, কিন্তু সেফট্রিয়াক্সন যে উনি চুজ করছে, এইখানে চয়েস অফ অ্যান্টিবায়োটিক উনি ভুল করছে। মানে ট্রিটমেন্ট ভুল হয় নাই, চয়েস অফ অ্যান্টিবায়োটিক, মানে যেটাকে আমরা কি বলি ড্রাগ চয়েস। আপনি ড্রাগ, আপনার ডায়াগনোসিস ঠিক আছে, উনি ডায়াগনোসিস লিখছে নিউমোনিয়া। এখন নিউমোনিয়াতে কোন অ্যান্টিবায়োটিক আমরা ভালো কাজ করতে পারে, বা ওই পেশেন্টটা কেউ অন্য কোনো অ্যান্টিবায়োটিকের ট্রিটমেন্ট দিছে কিনা। তো আমি যাওয়ার পরে আমাকে যখন তারপরে আসে, আমি স্টেরয়েডটা ঠিক রাখি, আমি স্টেরয়েডটা কন্টিনিউ করতে বলি, আমি অ্যান্টিবায়োটিকটা চেঞ্জ করে দিই। আমি এখানে রেনামাইসিন এলে দিই। আমি রেনামাইসিন এলে দিই আর স্টেরয়েড দিই। 24 ঘন্টার আগে বাছুরটা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। 24 ঘন্টাও লাগেনি। তার মানে আপনি ডায়াগনোসিস করার পরেও আপনার রুগী ভালো নাও হইতে পারে, যদি আপনি চয়েস অফ ড্রাগের ক্ষেত্রে আপনার ত্রুটি হয়। অর্থাৎ যেই হোক, আপনাকে এই কেসের প্যাটার্ন বুঝতে হবে যে ঠিক আছে, টাইফুডে কাজ হয়নি, সেফট্রিয়াক্সনেও কাজ হয়নি, রেনামাইসিন এলেতে কাজ কেন হইলো, এটা একটা প্রশ্ন। আমি যদি যাইতাম, আমি সর্বপ্রথম আগে রেনামাইসিন এলে দিতাম। তার মানে কেন, যে কিছু কেস আছে যে এই কেসগুলোতে শুধুমাত্র এই কাজ করবে, অন্য কোনো অ্যান্টিবায়োটিক আপনাকে আশানুরূপ রেজাল্ট দিতে পারবে না। আচ্ছা, এবার প্রোটোজোয়াল ডিজিজ। প্রোটোজোয়াল ডিজিজ ফিল্ডে অনেক পাওয়া যায়, যেমন বেবিসিওসিস, তারপরে অ্যানাপ্লাজমোসিস, এরকম অনেকগুলো পাওয়া যায়। এই বেবিসিওসিস এবং অ্যানাপ্লাজমোসিস, তারপর থেইলেরিওসিস, এই 3টাতে অক্সিডেটাসাইক্লিন অবশ্যই দিতে হবে। অর্থাৎ বেবিসিওসিস, অ্যানাপ্লাজমোসিস এবং থেইলেরিওসিসে আপনার অক্সিডেটাসাইক্লিন অবশ্যই দিতে হবে, অবশ্যই। আচ্ছা, এবার দেখেন বোভাইন মাইকোপ্লাজমোসিস। বোভাইন মাইকোপ্লাজমোসিস, এই বোভাইন মাইকোপ্লাজমোসিস এর আগে আমরা গুরুত্ব দিতাম না, কিন্তু এখন গুরুত্ব দেই। কারণটা হচ্ছে সারা দেশে বিভিন্ন জায়গায় গরু মারা যাচ্ছে অনেক পরিমাণে। এই যে গরু মারা যাচ্ছে, এটার সম্ভাব্য কারণ হচ্ছে এই মাইকোপ্লাজমোসিস।
মানে সারা দেশে আপনারা জেনে থাকবেন যে বিভিন্ন জায়গায় গরু মারা যাচ্ছে, কিছু এফএমডিতে যাচ্ছে, এফএমডি ছাড়াও কিছু যাচ্ছে যেগুলোতে কোনো সাইন মানে লেসন ছিল না, মানে বাইরে থেকে আমরা কোনো বুঝতে পারতেছি না। এটা সম্ভাব্য হচ্ছে বোভাইন মাইকোপ্লাজমোসিস। যে গরুগুলাতে অক্সিরেট্রাসাইক্লিন দিয়ে ট্রিটমেন্ট করা হয়েছে ওগুলো বেঁচে গেছে। অর্থাৎ খুরা ছাড়া, এফএমডির লক্ষণ ছাড়া যেসব জায়গায় গরু মারা যাচ্ছে সারা দেশে আপনারা তো জানেন, এগুলা বোভাইন মাইকোপ্লাজমোসিস, এটা মোটামুটি কনফার্ম। এখন আমার যেহেতু ল্যাব নাই বা আমি যেহেতু ওই ধরনের ডাটা দিতে পারবো না, এই জন্য আমি ওই রেফারেন্স দিতে পারবো না, কিন্তু এটা যে বোভাইন মাইকোপ্লাজমোসিস এটা মোটামুটি কনফার্ম। যারা বোভাইন মাইকোপ্লাজমোসিস নিয়ে কাজ করতে চায় তারা দেখতে পারে কাজ করে। ওই গরুগুলাই বেঁচে গেছে যেগুলোতে শুধুমাত্র অক্সিরেটটা দেওয়া হয়েছে, আর অক্সিরেটটা ছাড়া যত ধরনের অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে একটাও বাঁচেনি। কেন? তাহলে ডিফারেন্সিয়েট করে নেন যে মাইকোপ্লাজমার বিরুদ্ধে ওই ধরনের অ্যান্টিবায়োটিক কাজ করবে না। এখন পোলট্রিতে যারা পোলট্রি প্র্যাকটিস করে তারা কিন্তু মাইকোপ্লাজমার বিরুদ্ধে অন্য দেয়, তারা কি দেয়? টাইলোসিন দেয়, তারা টাইলোসিন দেয়, আবার অনেকে টিয়ামুলিন দেয় একটা মনে হয়। এখন এই টাইলোসিনটা লার্জ এনিমেলে অ্যাডাল্টে কাজ করে না, টাইলোসিন আবার লার্জ এনিমেলে বাছুরে ভালো কাজ করে। কিন্তু আমাদের যেসব গরু মারা যাচ্ছে এরা সব ম্যাক্সিমাম ক্ষেত্রে অ্যাডাল্ট, প্রেগনেন্ট। মানে আমি বলতে চাচ্ছি, এখন যদি অনেকে প্রশ্ন করে যে মাইকোপ্লাজমাতেও টাইলোসিন ইউজ হয় বা টিয়ামুলিন ইউজ হয় পোলট্রিতে, তাহলে আমরা তো অক্সিডেটটা ছাড়া এটাও ইউজ করতে পারি। ইউজ করা যাবে, কাজ হবে না, কারণ লার্জ অ্যানিমেলে টাইলোসিন ভালো কাজ করে শুধুমাত্র স্মল অ্যানিমেল, অর্থাৎ বাছুর, ছোট ছাগল, এরকম অ্যাডাল্টে রেসপন্স নাও করতে পারে। এই জন্য অক্সিডেটটা আমরা ইউজ করতেছি। সেকেন্ডারি ব্যাকটেরিয়াল কন্টামিনেশন যেমন পিপিআর, এফএমডি। আমি লাস্ট এই সিজনে যতগুলো এফএমডি ট্রিট করতেছি আমি রেনামাইসিন এলে, কারণ অন্য অ্যান্টিবায়োটিকের প্রতি আস্থা উঠে গেছে, অন্য অ্যান্টিবায়োটিকের প্রতি ভরসা উঠে যাচ্ছে। আমি যতগুলো সার্জারি করি যেমন হার্নিয়া, অ্যাবসেস, এই টাইপের, আমি এগুলাতে অক্সিরেট্রা দেই। কারণ ন্যাভেলিল কেন দেই? কারণ এগুলাতে কিন্তু পোস্ট অপারেটিভ বিভিন্ন ধরনের ইনফেকশন হওয়ার চান্স আছে, যেহেতু মাটির সাথে সংস্পর্শে থাকে। আমি অক্সিরেট্রা ছাড়া অন্য কোনো অ্যান্টিবায়োটিক আমার আস্থা আসে না, কারণ ন্যাভেলিল থেকে আমি এরকম অনেক পাইছি টিটেনাস হয়, হার্নিয়া থেকে হয় টিটেনাস, কারণ মাটির সাথে সংস্পর্শ। এখন আমি যদি অক্সিরেট্রা ছাড়া অন্য নির্দিষ্ট একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করি, ওটা নির্দিষ্ট কয়েকটা ব্যাকটেরিয়ার মধ্যে কাজ করতে পারে। আর অক্সিরেট্রাসাইক্লিন এমন একটা অ্যান্টিবায়োটিক সকল ব্যাকটেরিয়ার মধ্যে কাজ করতে পারে। এই জন্য আমার আস্থাটা এটার প্রতি বেশি। আমি আজ পর্যন্ত যত হার্নিয়া, অ্যাবসেস, ন্যাভেলিল এই টাইপের অপারেশন করি আমি অক্সিরেট্রা ইউজ করি। এখন অপারেশন তো আমি আরো করি, যেমন আমি সি সেকশন করি, তারপরে রুমিনেটমি করি না। আমি এগুলাতে একটা নির্দিষ্ট অ্যান্টিবায়োটিক দিই ঘাস শুকানো পর্যন্ত 5 দিনের জন্য, সেটা হইতে পারে পেনিসিলিন। যখন 5 দিন পার হয়ে যায় পরের 5 দিন আমি আবার অক্সিতেই যাই, অর্থাৎ মানে মেন্টাল স্যাটিসফ্যাকশনটা আসে অক্সিতে। তার মানে
অক্সিডেট্রাসাইক্লিনের যে ইন্ডিকেশনস, এটা বলে শেষ করা যাবে না। এটার যত অ্যাপ্লাই করবেন এর ইন্ডিকেশন বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। এই এক অক্সিডেট্রাসাইক্লিন যত গরু বাঁচায় এর ওসিলায়, সেটা হিসাব করা যাবে না, সারা দিন হিসাব করে শেষ করা যাবে না। যেমন আপনি যদি প্র্যাকটিস করেন, আপনার ব্যাগে এই ওষুধটা রাখতে হবে, মানে অক্সিডেট্রাসাইক্লিন, রেনামাইসিন নামেই সবাই বেশি চেনে, রেনামাইসিন এলে। আচ্ছা, এক নম্বরে এইটা ব্যাগে আপনাকে রাখতে হবে। এইটা ছাড়া যদি আপনি ঘোরেন তাহলে এটা আপনি ইনকমপ্লিট। 2 নম্বরে স্টেরয়েড, 3 নম্বরে আর্থ্রিভেট, 4 নম্বরে অ্যাট্রোপিন। মানে আপনার ব্যাগে যদি ওষুধ রাখেন তাহলে এই 4টা রাখতে হবে। এই 4টা যদি আপনি রাখেন তাহলে আপনি যে কোনো ধরনের ডিজিজ আপনি ট্যাকেল দিতে পারবেন একবারে স্ট্রংলি, যে কোনো ডিজিজ। এই 4টা যদি আপনার ব্যাগে থাকে তাহলে বুঝবেন যে আপনি একবারে যুদ্ধের সমস্ত প্রস্তুতি নিয়ে আপনি রেডি আছেন। এই 4টা যদি আপনার ব্যাগে না থাকে, একটা যদি ঘাটতি থাকে, তাহলে আপনি মনে রাখবেন যে আপনি মানে যুদ্ধে আপনি অসম্পূর্ণ। এই 4টে অ্যাটলিস্ট রাখার চেষ্টা করবেন ব্যাগে, ইমার্জেন্সি হিসাবে। যে কোনো ধরনের কেস আপনাকে সেভ করবে, যে কোনো কেস। এখন আমরা ডোজ দেখব। আমরা অক্সিডেট্রাসাইক্লিন ইনজেকশনটা নিয়ে আলোচনা করতেছিলাম, বোলাস আমার লাগে না, আর পাউডারের ডোজ তো বলে দিছি। আমরা 1 ml পার 10 কেজি বডি ওয়েট, বডি ওয়েট 10 কেজির জন্য 1 ml দেব, 10 কেজির জন্য 1 ml দেব। রেনামাইসিন অক্সিডেট্রাসাইক্লিনটা 2 ভাবে পাওয়া যায়। একটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, আর একটা হচ্ছে লং অ্যাক্টিং। লং অ্যাক্টিং, শর্ট অ্যাক্টিং আর লং অ্যাক্টিং। অর্থাৎ শর্ট অ্যাক্টিং যেটা, এটা 24 ঘন্টা পর পর, আর লং অ্যাক্টিংটা 48 ঘন্টা পর পর। যেটা আমরা শর্ট অ্যাক্টিং ওটা প্রতিদিন দিতে হবে 24 ঘন্টায় একবার, আর যেটা লং অ্যাক্টিং এটা 48 ঘন্টায় একবার। অর্থাৎ এখন দিলে আবার 48 ঘন্টা পর, আবার 48 ঘন্টা পর। আচ্ছা, আমরা ট্রেড নেম দেখব। ইনজেকশন রেনামাইসিন 100, ইনজেকশন টেট্রাভেট। আচ্ছা, এটা হচ্ছে রেনাটার। আর এটা একমির। আচ্ছা, এখন দেখেন যেটা 100 এটা হচ্ছে শর্ট অ্যাক্টিং, টেট্রাভেট এটা শর্ট অ্যাক্টিং, অর্থাৎ এটা 24 ঘন্টা পর পর দিতে হবে। যেটা শর্ট অ্যাক্টিং বা যেটা 24 ঘন্টা পর পর দিতে হয়, যেটা শর্ট অ্যাক্টিং অর্থাৎ 24 ঘন্টা পর দিতে হয়, 24 ঘন্টা পর পর, এটা এটার রুট হচ্ছে IM সাবকাট IV। অর্থাৎ যেটা শর্ট অ্যাক্টিং এটা আমি চামড়ায়ও দিতে পারবো,
সাবকাটও দিতে পারবো, শিরায়ও দিতে পারবো, যেটা শর্ট অ্যাক্টিং অর্থাৎ 24 ঘন্টা পর পর আমরা দেই। আর যেটা লং অ্যাক্টিং ওটা শুধুমাত্র মাংসে, যেমন ইনজেকশন রেনামাইসিন এলে, রেনামাইসিন এলে এটা রেনাটার, ইনজেকশন ওটেট্রাইলে এটা স্কোয়ারের, ইনজেকশন টেট্রাভেডেলে এটা একমির, একমি সবচেয়ে ভালো কাজ করে রেনামাইসিন এলেটা। আচ্ছা, এলে সব এলে মানে কি লং অ্যাক্টিং, এগুলা 48 ঘন্টা পর পর দিতে হয়। এই লং অ্যাক্টিংটা সবসময় মাংসে, শুধুমাত্র মাংসে, অনলি ইন্ট্রামাসকুলার। এই যতগুলো এলে আছে এদের প্যাক সাইজ অনলি 10 ml। লং অ্যাক্টিং যেগুলো আছে, লং অ্যাক্টিং এর প্যাক সাইজ রুটটা হচ্ছে মাংসে, আইএম। আচ্ছা, আর প্যাক সাইজ 10 ml, 10 ml এর প্যাক সাইজ, ডোজ একই 1 ml পার 10 কেজি। আর যেটা শর্ট অ্যাক্টিং ছিল ওটা 10 ml পাওয়া যায়, 100 ml পাওয়া যায়, যেটা শর্ট অ্যাক্টিং। আর লং অ্যাক্টিং শুধুমাত্র 10 ml প্যাক সাইজ। আর শর্ট অ্যাক্টিং এর প্যাক সাইজ 10 ml ও আছে, 100 ml ও আছে। দুইটার ক্ষেত্রে ডোজ হচ্ছে 1 ml পার 10 কেজি। এখন প্রশ্ন হচ্ছে একটা এনিমেল এর ওজন যদি 700 কেজি হয়, সাপোজ একটা এনিমেলের ওজন 700 কেজি, তাহলে এই এনিমেলে যদি আমি অক্সিজেনটা দিতে চাই তাহলে আমাকে হিসাব মতো কত লাগে? আমাদের হিসাব মতো 70 ml, 70 ml, এই তো, যেহেতু 1 ml পার 10 কেজি। কিন্তু একটা বিষয় আমরা মনে রাখবো, অক্সিরেটা সাইক্লিন, অক্সিরেটা সাইক্লিন নেভার ক্রস 50 ml, অর্থাৎ অক্সিরেটা সাইক্লিন আমরা কখনোই 50 ml পার করাবো না এট এ টাইম। অর্থাৎ এখন যখনই আমার ক্যালকুলেশন 50-এর উপরে যাবে যে তাকে 80 ml দিতে হবে কথার কথা, তখন আমরা 50 মিলি দেবো। অর্থাৎ 50 ml এর বেশি হলেই সেটা টক্সিসিটি হবে। অর্থাৎ আমি বুঝতেছি ওই অ্যানিমেলটার ওজন 800 কেজি, তাহলে দিতে হবে আমার 80 ml, না আমি 80 দেবো, তখন আমি 50 দেবো, এবং এটাতেই কাজ হবে। এইটা শুধু মনে রাখলে হবে। এখন একটা গরুতে আমি 50 মিলি দেব, 50 মিলি দেবো মাংসে, তখন আমরা কি করব? এটা বিভিন্ন জায়গায় দেবো, এক জায়গায় দেব না। 20 ml, 20 ml, 10 ml, অর্থাৎ এটা আমি 3 জায়গায় মাংসে দিতে পারি। 15 ml করে দিতে পারি, 15, 15, 20 এরকমও হইতে পারে। অর্থাৎ এক জায়গায় যখন আমি অক্সিটেট্রাসাইক্লিন দেব এটা ফুলে যাইতে পারে। আমি যদি কোনো করতে 20 মিলি দেই কথার কথা, তাহলে আমি 2 জায়গায় দিই 10 ml, 10 ml, সমস্যা কি? আমাকে এক জায়গায় দিতে হবে এমনটা তো নেসেসারি না। তাহলে এনিমেলটা আপনার রিল্যাক্স ফিল করবে, আপনার কাজও ভালো হবে। অক্সিটেট্রাসাইক্লিনের ইরিটেশন আছে, এটা মনে রাখতে হবে। এগুলো হচ্ছে টেকনিক। অক্সিটেট্রাসাইক্লিন খুবই একটা এফেক্টিভ অ্যান্টিবায়োটিক, খুবই, এর মতো এফেক্টিভ অ্যান্টিবায়োটিক ফিল্ডে নাই। দুধের গরুতে যদি আমি একটা দুধের গরুতে দেই, তাহলে অক্সিটেট্রাসাইক্লিন কিন্তু দুধ কমায় বেশি, অধিক পরিমাণে। হ্যাঁ, তাহলে আমরা এটা বলে দিতে হবে। এরকম যদি হয় যে যে একটা দুধের গরু নিউমোনিয়া হয়েছে,
আমি মনে করতেছি কোনো অ্যান্টিবায়োটিকে কাজ করবে না, শুধু অক্সিডেন্টোসাইক্লিন করতে পারে। তাহলে এখানে তো আমার জান বাঁচা খরচ। তাহলে মালিকের অবগত করতে হবে যে আপনার গরুটাকে বাঁচুক, দুধের পরে হিসাব পরে দেখা যাবে। অর্থাৎ এরকম কেস পাবেন যে একটা দুধের গরুতে নিউমোনিয়া হয়েছে, কোনোভাবেই অন্য অ্যান্টিবায়োটিকে কন্ট্রোল হবে না, শুধুমাত্র অক্সিডেন্টটাতে হইতে পারে। সেক্ষেত্রে তো দুধ আমার কাছে ফ্যাক্ট না, এটা মালিককেও ওইভাবে একটু টাচ দিতে হবে যাকে গরু ভালো হোক। অক্সিডেন্টোসাইক্লিন নিয়ে কোনো প্রশ্ন থাকলে এখন করতে পারেন আমার আলোচনা শেষের দিকে। যারা ফিল্ড প্র্যাকটিস করে, তারা যারা দীর্ঘদিন ধরে আছে, যারা কেজের আপডেট নেয়, ফিল্ডে ভেটেরিনারিয়ান দুই রকম আছে। ফিল্ডে ভেটেরিনারিয়ান দুই রকম, যেমন প্রথম শ্রেণীর ভেটেরিনারিয়ান মানে প্রেসক্রিপশন করে, রুগী দেখে প্রেসক্রিপশন করে, ওই রুগী পরে ভালো হইল কি না আর খোঁজ নেয় না। ওই যে ভেটেরিনারিয়ান এরকম করে ওর কল বাড়ে না। আর দুই নাম্বার ভেটেরিনারিয়ান এরা রুগী দেখে প্রেসক্রিপশন করে, আপডেট নেয়, কি হইলো, আপনার গরুটা বাঁচলো না মরলো, সমস্যাটা আরো বেশি হইলো না কম হইলো। যখন এটা যে ভেটেরিনারিয়ান করবে ও কিন্তু আগাই যাবে, কারণ যখন আপনি আপনার আপডেট নিতে পারবেন তখন আপনি আপনার ওষুধটা কাজ করলো কিনা, আপনার ডায়াগনোসিস সঠিক ছিল না, আপনার চয়েস অফ ড্রাগ ঠিক ছিল কিনা আপনি বুঝতে পারবেন। অর্থাৎ আপনার ভাষা হচ্ছে মেডিসিন, আমার ভাষা কিন্তু মেডিসিন। এখন আমি ট্রিটমেন্ট দিলাম কিন্তু আপডেট নিলাম না, তাহলে আমি কিভাবে বুঝবো যে আমার ওষুধটা কাজ করছে কিনা? এখন রুগী তো নাও বলতে পারে, ভালো হইলে তো সে আর বলবে না, কিন্তু আমাকে আমার প্রয়োজনে খোঁজ নিতে হবে। এই এক অক্সিডেন্টোসাইক্লিন যত গরু বাঁচায় এর ওসিলায় এটা কোনো ভাষায় প্রকাশ করা যাবে না। আমার মনে হয় যে অক্সিডেন্টোসাইক্লিন বানায় বা যারা বানায় তারাও জানে না যে এই অক্সিডেন্টোসাইক্লিন কত গরু এর ওসিলায় আল্লাহ বাঁচায়, এটা যে বানায় সেও জানে না। কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। কারণ অধিকাংশ ভেটেরিনারিয়ান মনে করে অক্সিডেন্টোসাইক্লিন প্রেগন্যান্সিতে দেওয়া যায় না। আমি এই এই বিষয়ে কাজ করতে যায় কত ভেটেরিনারিয়ানদের সাথে আমার সমালোচনা হয়, এটা আপনারাও যারা আছেন তারাও হয়তো এই ধারণায় ছিলেন যে অক্সিডেন্টোসাইক্লিন দেওয়া যাবে না। কিন্তু আমার সাথে যেসব ভেট ঘোরে বা আমার সাথে থাকে তারা জানে আমি প্রেগনেন্ট গরুতে আমার প্রথম চয়েস থাকে অক্সিডেন্টোসাইক্লিন। কেন? কারণ কারণ রুগী তো আমার কাছে আসে একবারে মিডিল বা শেষ পর্যায়ে, আমার আগেই তো অন্য অ্যান্টিবায়োটিক ব্যবহার শেষ হয়ে যায়, সেক্ষেত্রে আর করার কিছু থাকে না। যদি কারো কোনো প্রশ্ন না থাকে আমি আজকের ক্লাস থেকে বের হব এখন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।